শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন। ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে সেটা ট্রাম্প সাহেবের একেবারে নাপসন্দ। ইউনূস সাহেব খুব নিরুপায়। শোনা যাচ্ছে জেনারেল ওয়াকারকেও নাকি তিনি নিজের মনের কথা বলেছেন, বাইরে আমার হটিয়ে ক্ষমতা কেড়ে নিন, বেঁচে যাই, কারণ আমার নিজের পদত্যাগপত্র এরা দিতে দিচ্ছে না। ওয়াকার সাহেব জবাব দিয়েছেন, নেব আপনাকে তো তাড়াবো। হাই হাই, তুলসী গ্যাবার্ড কেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন এবং বাংলাদেশকে চরম বার্তার মুখে ফেলে দিলেন। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করবেন না। তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে কেন আলটিমেটাম দিলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য দিয়েছেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। এখন ভরসা হচ্ছেন তুলসী গ্যাবার্ড। তিনি রাজি হলে ইউনূস সাহেব চলে যেতে পারেন। গতকাল 20 দেশের গোয়েন্দা কর্তাদের বৈঠকে দিল্লিতে কি কথা হয়েছে কেউ বলছে না, রুদ্ধদ্বার বৈঠক। তবে বাংলাদেশের কথা যে হয়েছে এটা 100 না 200% সত্যি। কপাল ভালো, বৈঠক শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে এসে ইন্টারভিউ দিয়েছেন। একটা নয়, বেশ কয়েকটা। সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন। ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে সেটা ট্রাম্প সাহেবের একেবারে নাপসন্দ। ট্রাম্প সাহেব নাকি বলেছেন বাংলাদেশের মধ্যে ওইসব খিলাফত আন্দোলন মানে ক্যালিফেট এসব চলবে না, এসব চলতে দেওয়া হবে না, এসব সহ্য করা হবে না। একেবারে এই যারা খিলাফেট করবার কথা বলছে, তারপরে যারা ওই মানে ইসলামী দেশ গঠন করার কথা বলছে, এইসব যারা বলছে তাদের আন্দোলন ট্রাম্প সাহেব সহ্য করবেন না। ইসলামী সন্ত্রাসবাদকে তিনি একেবারে পুঁতে ফেলবেন মাটিতে। কিন্তু তুলসী ম্যাডামের যে কথাটা শুনে ইউনূস সাহেব শান্তি পেয়েছেন সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র ঠিকঠাক রাখতে ট্রাম্প সাহেব নাকি কথা শুরু করে দিয়েছেন না দেবেন, সেটা অবশ্য এখনো ঠিক বলতে পারছেন না, কারণ ওনার সাথে তো কারোর কথাই হয়নি এখনো। তো যাই হোক, যদি কথা হয়তো অন্য কারোর সাথে রয়েছে, কিংবা হয়তো ট্রাম্প সাহেব বলেছেন তিনি কথা বলবেন এই ব্যাপারে যে বাংলাদেশকে কি করে গণতন্ত্রে ফেরত নিয়ে আসা যায়। তো সেই কার সঙ্গে কথা বলবেন, যদি বলেন, যদি অন্তত ইউনূস সাহেবের সঙ্গে কথা বলেন, তাহলে তাকে অনুনয় করে বলবেন ট্রাম্প সাহেবকে, স্যার আমাকে দয়া করে তুলে নেন, কবে থেকে চলে যেতে চাইছি কিন্তু এরা যেতে দিচ্ছে না, আটকে রেখেছে এরা, বড় কষ্টে আছি স্যার। গত রাতে তুলসী ম্যাডাম হাসিনা ম্যাডামের সঙ্গে মিটিং করেছেন বলে একটা খবর কিন্তু খুব রটেছে। সত্যি মিথ্যা কেউ জানে না, কারণ কোনো তরফেই কেউ কোনো কথা বলেনি। কিন্তু ভেতর থেকে খবর আসছে বাংলাদেশের না কলকাতার এবং ভারতের বেশ কিছু টিভি চ্যানেল তারা এবং সংবাদ মাধ্যম এবং সবথেকে বড় কথা হচ্ছে বেশ কিছু ইউটিউবার তারাও এই খবর দিচ্ছে যে হাসিনা ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা জানা যায় না। হাসিনা ম্যাডামকে তুলসী ম্যাডাম সেটা সরকারিভাবে জানা যায় না, তবে তো যারা বলছে এরকম খবর বেরিয়েছে তারা তো বলছে কি খবর বেরিয়েছে, কি কথা হয়েছে। তুলসী ম্যাডাম নাকি জিজ্ঞেস করেছেন হাসিনা ম্যাডামকে, আপনি কবে নাগাদ দেশে যেতে চান। হাসিনা ম্যাডাম কি আর বলবেন, মানে এইরকম যে মানে সে মেঘনা চাইতে জল, এইরকম কথা বললে সব তো হিসেব ওলট পালট হয়ে যায় না। তা হাসিনা ম্যাডামেরও হিসাবটা ঠিক একটু ওলট পালট হয়ে গিয়েছিল।
তিনি বলেছিলেন প্রেফারেবলি বাই এপ্রিল অর সো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তার উত্তরে ম্যাডাম গ্যাবার্ড নাকি বলেছেন, হোয়াই নট বাই মার্চ, মার্চের মধ্যে কেন যাবেন না? খবরটা যদি সত্যি হয়, মানে খবরটা যাতে সত্যি হয় সেই আশায় বুক বাঁধছেন ইউনূস সাহেব। যদি ২৬ তারিখের আগে ব্যাপারটার ফয়সালা হয় তাহলে কিন্তু বড় ভালো হয়, খুব ভালো হয়। সেটা হলে চীনের ঝামেলাটা তাহলে আর থাকে না। চীনারা বড় খতরনাক, সর্বভোগজাত, যা পায় তাই খায়। পোকামাকড় যখন খায় তখন কি মানুষ খাবে না? ভরসা এখন তুলসী গ্যাবার্ড আর প্রেসিডেন্ট ট্রাম্প। তারা চাইলে এই ঝামেলা থেকে বাঁচোয়া, নইলে শেখ হাসিনা ফিরে এলে কি হবে প্রিয় দর্শক? তখন কি হবে সেটা তো আপনারাও জানেন, আমার আর বলার কি দরকার। সবার আগে আমার পরিচয়, আমি একজন বাংলাদেশি। মানুষ তো আলাদা, আমার ধর্মীয় পরিচয় সেটা আলাদা, কিন্তু জাতি হিসাবে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি। বাংলাদেশটি যখনই কোনো আলোচনা আসবে, যখনই কোনো ষড়যন্ত্র হবে, আবার এটা পক্ষের রাজনৈতিক শক্তি হোক, বিপক্ষের রাজনৈতিক শক্তি হোক, পক্ষের পছন্দের ব্যক্তি হোক, বিপক্ষের পছন্দের ব্যক্তি হোক, আওয়াজ তোলা আমাদের দায়িত্ব। ইতিমধ্যে অনেকেই বিষয়টাকে এনজয় করছেন যে দেখো বাংলাদেশ নিয়ে ট্রাম্প কিন্তু হাত দিচ্ছে কিন্তু সত্যি। আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন স্টেট পার্লামেন্টে আপনার কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে একটা শুনানি হবে সম্ভবত এই মার্চ মাসের কোনো এক তারিখে। আর এর আগে আমরা যখন দেখছি পাশের দেশ ভারতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটাতে, মানে জাতীয় নিরাপত্তা বিভাগের যিনি কি বলা হয় যে আছেন, জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাবার্ড, তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতে একটা বৈঠক করছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু আমরা জানি না, তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, তীব্র নিন্দা জানাচ্ছি। কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায়। আমি আমার ব্যক্তিগত এরিয়াতে দেখছি, আপনি আপনার ব্যক্তিগত এরিয়াতে দেখেন। আমার এলাকায় যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের সাথে কারোর কোনো ভেজাল নাই। তারা তাদের পূজা পার্বণ করছে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করছি। যদি কখনো কারোর সাথে ভেজাল হয়, হয়তো ব্যবসা করতে গিয়া কথা কাটাকাটি হয়েছে, লেনদেনে কথা কাটাকাটি হয়েছে, জায়গা জমি নিয়ে আমাদের মধ্যে তো হয়, তাই না? মুসলিমদের মধ্যে হয়, এরকম হয়েছে। হ্যাঁ, পলিটিক্যালি যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন আমরা দেখছি গণহারে, ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগ যারা করছে, এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের 95% তো মুসলিমই ছিল, দৌড়ের উপর আছে না, দেশ ছাড়ছে না। শেখ হাসিনাই তো দেশ ছাড়ছেন, বাকিরা দৌড়ের উপরে। সো যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে হিন্দুরা জড়িত ছিল তারাও দৌড়ের উপরে। এখন এই বিষয়গুলোকে নিয়ে আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর হয়েছে না, হয়েছে কিনা, মব জাস্টিস হয়েছে কিনা, হয়েছে। তো অনেক জায়গায় হিন্দুদের সাথেও হয়েছে বিকজ অফ পলিটিক্যাল ইস্যু। এর বাহিরে আরও টুকিটাকি ঘটনা হয়তো বা ঘটে, কিন্তু সেটা নিয়ে একজন বাংলাদেশি হিসাবে সাধারণ বাংলাদেশের মানুষ বরাবরই প্রতিবাদ করে এসেছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমেরিকায় খেলতে চায়, যখন মানে উন্নত রাষ্ট্রগুলো খেলতে চায়, এগুলোর পক্ষে অবস্থান কোনোভাবেই আপনি যেই দলই করতে পারেন এটা মানার কোনো সুযোগ নেই। কারণ দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনি, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবেন, এটা মাথায় রাখেন। এখন প্রেক্ষাপট কোথায়? বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প সরকার তারা উদ্বেগ প্রকাশ করেছে। আর এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশ সরকারের সাথে, মানে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের সাথে আলোচনা শুরু করবে, এমন এক বক্তব্য দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে মার্কিন যিনি গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাবার্ড।
সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন প্রতিবেদন যুক্তরাষ্ট্র কি এই বিষয়ে অবগত আছে? সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতায় নয়, বরং সব স্তরেই স্থিতিশীলতার দরকার আছে। তুলসী গাবার্ডকে, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক, তিনি বলছেন যে হ্যাঁ, অবশ্যই দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক, অন্যান্যদের উপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল। ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটা উদ্বেগের বিষয়। ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন, নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। এই যে তুলসী গ্যাবার্ড ভারতে আসছেন, এই মুহূর্তে ভারতে হোলির প্রোগ্রাম চলছে। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি মসজিদে আপনার পলিথিন দিয়ে ঘেরাও করা হয়েছে। আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, যদি সংখ্যালঘুদের ইস্যুটা আসে, ভারতে বসবাসকারী মুসলিমরা কোন লেভেলে আছেন। খোদ ভারতের সাবেক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক যিনি প্রেসিডেন্ট আছেন বারাক ওবামা, তিনি কিন্তু বলছিলেন যে ভারত ভেঙে যাবে সংখ্যালঘু ইস্যুতে, ইভেন বিভিন্ন ধর্মীয় ইস্যুতে। বাংলাদেশে হয়তোবা হাজারের মতো দুই একটা ঘটনা ঘটে। আমাদের আসিয়াও তো ধর্ষিত হয়েছে, নিপীড়নের শিকার হচ্ছে প্রতিদিন প্রতি নারী বিভিন্ন জায়গায়। কখনো কালে ভদ্রে যদি কোথাও কোনো আমাদের অন্য ধর্মের মানুষরা এই ঘটনাগুলোর শিকার হয়, ভারতীয় গণমাধ্যম তাদের পাঁচাটা যে মিডিয়াগুলো আছে, ইন্টারন্যাশনাল শক্তি আছে, সেগুলোকে প্রকাশ করে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে আমেরিকারে মোটামুটি একটা পিতা ভাবে চলে গেছে, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমেরিকারে নিয়ে প্রতিদিন মুরগির মতন এরকম পিস 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 করতে খেয়াল আছে না? সে আমেরিকার এখন গুরু মনে হচ্ছে। কেন? কারণ এখন মনে হচ্ছে যে আমেরিকা তারা আওয়ামী লীগ সরকারের জন্য পজিটিভ হবে, ইউনুস সরকারকে উৎখাত হলে। নো, এটাতে সরকার উৎখাত হবে না, কারণ আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে তারা কিন্তু টিকা ছিল, আমেরিকা সমর্থন দিছে। এখন ইউনুস সরকার আর আছে গয়না হয়তো 7-8 মাস, তারপর চলে যাবে। কিন্তু এই প্রেক্ষাপটগুলো যদি ক্রিয়েট হয়, পশ্চিমা বিশ্বের যে ইসলাম ফোবিয়া রোগটা আছে, এটা যদি এখানে এস্টাবলিশ হয়ে যায়, আপনি মনে রাখেন ব্যবসা বাণিজ্য, দেশের উন্নতি, বিদেশে আপনার পাসপোর্ট, এভরিথিং আপনি সাফারার হয়ে যাবেন। এই বিষয়গুলো বৃহত্তর অর্থে আমরা অনেকেই বুঝি না। আমরা গরিব, মূর্খ, অশিক্ষিত জাতি, গালাগালি করা আমাদের নেশা, হ্যাঁ, মানে পাকনা টাইপের চিন্তা ভাবনা, পড়াশোনার নাই, কিন্তু মনে করে 2 লাইন ফেসবুকে একটা ভিডিও দেখা অথবা একটা নিউজ পড়া, মনে করে অনেক কিছু আমরা। এটা আমাদের সমস্যা। এগুলা বৃহৎ পরিসরে কি পরিমাণ ইফেক্ট রাষ্ট্রের উপরে আনবে ইন ফিউচার, এটা আমরা ভাবি না। আমি প্রতিবাদ জানাচ্ছি তুলসী গ্যাবার্ডের এমন ধরনের বক্তব্যকে কেন্দ্র করে। দিন শেষে ভাই হৃদয়ে বাংলাদেশ আগে, বুঝছেন, এরপরে অন্য কিছু। আবারও বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে। দর্শক, অনেক অবাক করা ঘটনা ঘটছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি সাফ জানিয়ে দিচ্ছে যে বিএনপি এই সরকারের, ডক্টর ইউনূস সরকারের কোনো সংস্কার তারা মানবে না, তারা প্রয়োজনে পরিবর্তন করবে, এই ঘোষণা দিচ্ছে। এটা একটা হুমকি, এটা এই সরকারের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ, অনেকটা রাষ্ট্রদ্রোহী টাইপের কাজ। কারণ যেখানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ, শহীদদের রক্তের উপর ভিত্তি করে এই সরকার প্রতিষ্ঠিত, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার, সেই সরকারের বিরুদ্ধে এইভাবে কথা বলা যে এই সরকারের সংস্কার তারা মানবে না, বুঝিয়ে দিচ্ছে। এমনকি যারা সংস্কার করছে এরকম ডক্টর ইউনূস কে? তিনি তো ছাত্রদের রাজনৈতিক দলের প্রধান, তিনি কেন সংস্কার করবেন? তার সংস্কার আমরা মানি না। বিএনপি স্পষ্ট বলছে, আলী-রিয়াজ আমাদের সংবিধান সংস্কার করবেন? আলী-রিয়াজ তো বাংলাদেশের নাগরিকই না, তার সংস্কার আমরা মানি না, মানব না, স্পষ্ট করে দিচ্ছে। বিএনপির বড় বড় নেতারাও বলছেন, মির্জা আব্বাস বলছেন, ওদের হাতে কোনো সংস্কার সহজে মেনে নেব না। এর মানে ডক্টর ইউনূস সরকারের সংস্কার তারা মানবে না, বিদ্রোহ। এটাই রাজনীতির নতুন মোড়। ডক্টর ইউনূস জানেন, এখন যতই মনে মনে বা নরম নরম কথা বলেন না কেন, যে না ডিসেম্বর নির্বাচন হবে, সংস্কার মানলেই না মানলেই, এখন বিএনপি মানবে না, আমরা সংস্কার ছাড়া নির্বাচন হতে দিব না, কি করবেন?
এর মানে রাজনীতিতে কঠিন কিছু ঘটবে, জরুরি অবস্থা অনিবার্য হয়ে উঠতে পারে, বিএনপি এর মধ্য দিয়ে ধ্বংস হয়ে যেতে পারে। অতএব দর্শক দেখেন, এই যে বিএনপি বিদ্রোহ টাইপের কথাবার্তা বলছে, ফল পাওয়া কিন্তু শুরু করেছে, সামনে ঘটনা ঘটবে। কি 5 আগস্টের পর প্রায় 6 মাস বিএনপির কথায় সরকার চলত। আপনারা তো দেখেছেন যে রাষ্ট্রপতি চুপ্পুকে ঠেকিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছে বিএনপি, নানান বিষয় বিএনপি যা বলতো ওইটাই, ওর বাইরে কিছু সরকার করতে পারত না, অতি নির্ভরশীলতা ছিল বিএনপির প্রতি। এছাড়া থানাগুলো একদম বিএনপির কথা চলতো, বিএনপির কারো বিরুদ্ধে কোনো মামলা করা যেত না, বিএনপি নেতারা ধমক দিলেই কাজ হতো, ডিসি অফিস টফিস সব বিএনপির কথা চলতো, নিয়োগ বাণিজ্য ট্রান্সফার সব বিএনপির কথা চলতো, প্রশাসন এক প্রকার বিএনপি ছিল। কিন্তু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, পুলিশের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক, সামনে চীন সফর, এগুলোর পর দেখবেন অলরেডি অনেক কিছু হয়েছে, যে বিএনপির কেউ আকাম করলে পিটানি খাচ্ছে। অলরেডি আপনারা দেখেছেন কিনা কয়েকটা খবর, যুবদল নেতা ধমক দেয় যে আইন লঙ্ঘন করেছে, এখন পুলিশ তাকে ধরতে চেয়েছে, বলছে পুলিশের চাকরি থাকবে না, আমি যুবদল নেতা, আমাকে ধরতে আসছো। এখন একটা সময় ছিল, বরং আজ থেকে 2 সপ্তাহ আগেও যদি হতো, তাহলে পুলিশ সেই যুবদল নেতার ধমকে তাকে ছেড়ে দিত, যে না ঠিক আছে আপনি চলে যান, আপনি তো নেতা। পুলিশ ভয় পেত যে না বিএনপি ক্ষমতায় আসছে, এমনিতেই পুলিশ এত বিতর্কিত, আবার এই যুবদল নেতার সাথে ঝামেলায় পড়ে আবার কি বিপদে আমি পড়ে, থাক একে ছেড়ে দিই। কিন্তু না, কি করছে, ওই যুবদল নেতাকে ধরছে, কলার ধরে মনে হয় থাপ্পড় লাথি টাথি 2-1টা দিছে, ওটা ক্যামেরায় আসে নাই, তারপর জনগণের সামনে এসে ধরে নিয়ে গেছে। এক ইউনিয়ন ছাত্রলীগ ছাত্রদল সভাপতি হ্যাডম দেখিয়েছিল যে ওসিকে আমার কাছে আসতে বলেন, তারপরে বেঁধে নিয়ে আচ্ছা মতো পিটিয়েছে পুলিশ ওই ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে। এরকম বেশ ছাত্রদল পরিচয়ে বিশেষ করে ট্রাফিক আইন লঙ্ঘন বা এরকম নানান বিষয়ে পুলিশকে দমক টমক দিতে যে এক সময় তারা সফল হতো, কিন্তু এখন তাদেরকে ধরে পুলিশ পিটায়। এর মানে এটা সামনে বাড়বে, এর মানে বিএনপির যে এই বিদ্রোহী কথাবার্তা, বিদ্রোহী আচরণ আর বিএনপির ধমক টমক, এগুলোর দিন শেষ হয়ে আসছে, এগুলো আর বাংলাদেশে চলবে না, সরকার এগুলো টলারেট করবে না। বিএনপির প্রতি সরকারের যতটুকু নির্ভরশীলতা ছিল সরকার এখন কাটিয়ে উঠছে। মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পর, বিশেষ করে ঈদের পর আপনারা দেখতে পাবেন যে কি ঘটে। অতএব রাজনীতির মোড় আবারও ঘুরে যাচ্ছে। বিশেষ করে এই যে যেটা বললাম যে বিএনপি ছাত্রদলকে পুলিশ এখন অন্যায় করলে পেটানো শুরু করছে, যেটা এক সময় তাদেরকে সার বলে ছেড়ে দেওয়ার একটা বিষয় ছিল। দর্শক, বিএনপিও জানে যে না এই সরকার তাদেরকে পেটাবে, এই জন্য বিদ্রোহ তারা করছে, 2-2-4 মিলে যাচ্ছে। একদিকে বিএনপি বিদ্রোহ করছে, অন্যদিকে বিএনপির লোকজনকে আর ছাড় দিচ্ছে না বা ধরে ধরে পেটানো শুরু করছে সরকার, পুলিশ। মানে বিএনপির কপালে দুঃখ আছে। মির্জা আব্বাসের এই বক্তব্যটা দেখেন তাহলে বুঝতে পারবেন, ওদের হাতের কোনো সংস্কার সহজে মেনে নেব না। এর মানে ডক্টর ইউনূস সরকারের সাথে কঠিন বিরোধ কিন্তু বিএনপির শুরু হয়ে গিয়েছে। এখন বিএনপি বিরোধী দল হিসেবে ধৈর্যা কিচ্ছু করতে পারে না, এটা তো জানেন, কিচ্ছু করতে পারবেন। ডক্টর ইউনূস লাইন গুছিয়েছে। আর দ্বিতীয় কথা, ডক্টর ইউনূস সরকারের পক্ষে জনগণ আছে, আমরাই তো সরকারের পক্ষ হয়ে বিএনপিকে ধাওয়া করব। বিএনপি হরতাল দিয়ে মাঠে নামুক না, ওদের হরতাল ছুটেই দেবো আমরা। ওদের হাতে, ওদের বলছে, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বুঝতে পারছেন যে ডক্টর ইউনূস সরকার সংবিধান সংস্কার করলেও সেটা মেনে নেবে না, তারা ক্ষমতা এসে পাল্টে দেবে। আপনারা তো আসতেই পারবেন না, আপনারা কিসের পাল্টে দেবেন? বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। তাই এইসব তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নন, আলী রিয়াজকে বলছেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহটা দেখেন, তাদের দিয়ে আপনারা সংস্কার করাবেন, এটা আমরা মেনে নেব না। মানে কিছুতেই ডক্টর ইউনূস সরকারের সংস্কার বিএনপি মানতে পারছে না।
আর ডক্টর ইউনূস সরকারের সংস্কার মানতে পারছে না, মানবে না, বিদ্রোহের ঘোষণা দিবে, এতে ভয় পেয়ে ডক্টর ইউনূস সরকার বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে না আঙ্গুল চড়বে? বিএনপির এই বিদ্রোহীদের সাইজ করবে, ওয়েট অ্যান্ড সি। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে বলে অভিযোগ করেন মির্জাপুর। না, বিশেষ কিছু দলকে না, বিএনপির ভোট চুরির রাস্তা বন্ধ করতে সংস্কার চলছে। আর আপনারা যদি ভোট চুরির বিরুদ্ধে হন, আপনারা সুবিধা পাবেন, জনগণ সুবিধা পাবে। আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দেব। কেন সংস্কার ছাড়া নির্বাচন দিলে কি হয় ভাই? যেই ক্ষমতা আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নিব, কোন অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। এর মানে কি? ডক্টর ইউনূস অনির্বাচিত সরকার, তার কথা আমরা মানি না, মানবো না। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ না। এখন এই ধরনের সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী গোষ্ঠীকে কিভাবে সোজা করতে হয়, এটা জুন মাস থেকে আপনারা দেখবেন, ডক্টর ইউনূস দেখাবে। ডক্টর ইউনূস কোনো লোকাল খেলোয়াড় না, তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি নিজেই বলেছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনারা নির্বাচনী সংস্কার করুন, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে না। নির্বাচিত সরকার তো ভণ্ড হয় বাংলাদেশে, বিএনপি তো ভণ্ড, তারা তো নির্বাচনের আগে যা বলে নির্বাচিত হয়ে তা কিছুই করে না, কোনো বিশ্বাস বা আস্থা তাদের উপর নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা একটা ভণ্ডামি। বিএনপির 350 জন এমপি কি করবে? তারেক রহমান যা বলবে ওইটাই, বাকি সব ধৈর্য। অতএব এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির অধীনে সংস্কার, এটা আমরা চাই না। বরং এই সরকার সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, মানে আপনাদের 350 কেন, প্রয়োজনে আপনারা আপনাদের 3 লক্ষ এমপির সাথে আলোচনা করতে পারেন, তারপরে সেটা ডক্টর ইউনূসকে জানাতে পারেন। কৃষক শ্রমিকও এখানে মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে। একবারে ডাইরেক্ট ডেমোক্রেসিতে এই সরকার অপারেট করছে। এখন বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিনা ভোট না, আপনাদের খাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, এই কারণে এসব কথা বলছেন, এগুলো জনগণ বোঝে। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দয়া করে দেশকে অশান্তির দিকে ঠেলে দিবেন না। মানে আপনারা হুমকি দিচ্ছেন যে আপনারা অশান্তি করবেন, করছেন তো, চাঁদাবাজি করছেন, লুটপাট করছেন, আপনার নারী নির্যাতন করছেন, ধর্ষণ করছেন, ডাকাতি করছেন, এগুলো দমন করা হবে। এই সব অপরাধ এগুলো দমন করা হবে। রাজনৈতিক বিরোধিতা আপনারা করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু অপরাধ করলে সেগুলো দমন করবে সরকার। দেশটিতে বহু বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে, দয়া করে দেশটা অশান্তির দিকে ঠেলে দেবেন না। মানে এটা একটা টেকনিক্যাল কথা। মির্জা আব্বাস বলে, নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি, কেউ বলছে নির্বাচন হবে, কেউ বলছে হবে না। আমি বলছি যে নির্বাচন হবে ঐক্যমতের ভিত্তিতে, বিচার ও সংস্কারের পর। আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইউনূস যে কথা বলছেন তিনি তার কথা রাখবেন। ডক্টর ইউনূস ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের কথা বলছেন। এখন ঐক্যমত না হলে নির্বাচন দিবে বিএনপি, কথা এই কথা ডক্টর ইউনূস বলেনি। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হবে। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একদল লোক বোকা পেয়েছে, যা খুশি বলে যাচ্ছে, করে যাচ্ছে। এই লোকগুলো যারা সংবিধান নতুন করে লিখতে চায়, দেখেন ডক্টর ইউনূস নোবেল লরেট, একজন প্রফেসর মানুষ, সারা পৃথিবীতে তার একটা সুপ্রিমেসি, আর তাকে কেউ বোকা বানাতে চাইবে না, বোকা হয়ে যাবে। এটা ডক্টর ইউনূসকে ছোট করা, ডক্টর ইউনূসকে অপমান করা, যে তাকে বোকা বানাচ্ছে। তিনি বুঝেন না, তিনি বুঝেন, আপনাদের চাইতে অনেক বেশি বুঝেন। আপনাদের পরামর্শ নেবে, কিন্তু আপনাদের কথায় চলবে, বিষয়টা এরকম নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনার ডান পাশে বা বাম পাশে যারা পরামর্শ দেন তারা কারা? তাদের সঙ্গে জনগণের সম্পর্ক কতটুকু? কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। জনগণের সাথে সম্পর্ক আছে তাদের, জনগণের কাছে জিজ্ঞেস করেই তারা সিদ্ধান্ত নেয়। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা জনগণের সাথে কানেক্টেড হয়। এক দফার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। আসলে বিএনপি 17 বছর আন্দোলন করছে, এটা একটাই দাবি ছিল, সেখানে বিএনপির আন্দোলনে তো আর কিছু হয় নাই ভাই, আপনি ওটা বলেন কেন? আপনাদের আন্দোলন তো 41 সালেও কিছু হতো না। যাই হোক দর্শক, বিএনপি এখন ডক্টর ইউনূস সরকারকে ওইভাবেই ট্রিট করছে যেভাবে আওয়ামী লীগ এবং ভারত ট্রিট করে। আর জনগণ এবং আমরাও
এমনকি ডক্টর ইউনূস সরকারও জুন মাস থেকে বিএনপিকেও ওইভাবে ট্রিট করবে যে তারা রাষ্ট্রদ্রোহী, তারা বিদ্রোহী, তারা গণবিরোধী। এখন এই রাজনৈতিক বক্তব্যের জন্য তো আর কারো কিছু হবে না, কিন্তু চাঁদাবাজ, তোটপাট, মাস্তান যারা বিএনপির, তরুণ উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, আমরা এভাবেই বলি, তারা এখন আর ছাত্র নেই। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটা বই লিখেছেন জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু, এরকম একটা শিরোনামে। বইটা বেরোনোর সাথে সাথেই অনেকে পড়েছেন, অনেকে সেটুকু পুরোটা না পড়লেও সেটার কিছু অংশ দুটো পর্বে প্রথম আলো পাবলিশ করেছে। সেটা বেশ বিতর্ক উস্কে দিয়েছে। প্রধান বিতর্কটা নিয়ে একটু পরে কথা বলছি। ছোট বিতর্ক, সেটাও খুব ছোট না, কারো কারো কাছে অনেক কিছু। মানে তার এই বইটা পাবলিশ করেছে প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান। আমরা জানি প্রথম আলোর বিরুদ্ধে অনেকের তীব্র ক্ষোভ আছে, তীব্র রাগ আছে। প্রথম আলো বন্ধ করে দিতে হবে ধরনের কথাবার্তা অনেকে বলেছেন, নাহলে তাদেরকে মাফ চেয়ে পুরো ম্যানেজমেন্ট, সম্পাদক সহ সব পাল্টে ফেলতে হবে। সেটার জন্য নানান কর্মসূচি ডাকা হয়েছে। প্রথম আলোর সাথে ডেইলি স্টারও আছে। তো সেই জায়গা থেকে তার বই বেরিয়েছে। এটা অনেকেরই হয়তো গায়ে লাগছে, কেউ কেউ লিখছেন, কিন্তু আমরা দেখতে চাই যারা প্রথম আলোর বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করতেন তারা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার 14 গোষ্ঠী বা 14 পুরুষ কতটা উদ্ধার করেন আমরা দেখতে চাই। কারণ তিনিও তো প্রথম আলোর দালাল হয়ে গেছেন, প্রথম আলোতে লিখেছেন। এমনকি কেউ বলছেন এটা প্রথম আলো লিখে দিয়েছে, তার নামে চালিয়ে দেয়া হয়েছে। আমরা আসলে দেখতে চাই। এজন্যই প্রায় বলি যে এটা আজকে এখানে না, প্রথম আলোতে আরও অনেকে লিখেছেন, আরও অনেকে লেখেন যারা প্রথম আলোর বিরুদ্ধে আছেন, তাদের সাথে আবার অ্যালাইন্ড, তাদেরকে নিয়ে বিষোদ্গার দেখা যায় না। এগুলো ভণ্ডামো। এই ভণ্ডামোগুলো আমাদের সমাজে চলছে, ভীষণভাবে চলছে। যাই হোক, জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে কাজটা করেছেন, তিনি তার বিবেচনায় যে প্রকাশনাটাকে প্রেস্টিজিয়াস মনে করেছেন, যে প্রকাশনাটা সঠিকভাবে এই কাজ করবে পারবে বলে মনে করেছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন। এটা তার ব্যক্তিগত চয়েস। আমি এবার ওই আর পরের জায়গাটা যাই। দুটো অংশ, দুটো পর্ব তার বক্তব্য থেকে দেয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু ইস্যু আছে, আমি অলরেডি ফেসবুকে দেখলাম। ওর মধ্যে ইনভলভ মানুষ যারা আছে, যাদের নাম তিনি উল্লেখ করেছেন, তারাও এটার সঠিক হয়নি বলে বলছেন। ঘটনাক্রম যেভাবে উনি বলেছেন, বিশেষ করে সরকার গঠনের দিনের কথা, 5 অগস্টের কথা, সেটা নিয়ে দেখলাম যে যথেষ্ট ডিবেট শুরু হয়েছে। বইটা আমি এখনও পড়িনি, আমি তার যে দুটো অংশ আছে সেটা পড়েছি। নিশ্চয়ই তার বইটাও পড়ব, এটা দরকার। মজার ব্যাপার হচ্ছে এই ঘটনায় যে উনি লিখলেন, আমি এটাকে খুবই আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কারণ আমি যার সাথে এই ঘটনা প্রবাহের সাথে যারা জড়িত ছিলেন, আমি প্রত্যেককে একটা কথা বলি যে পরে ভুলে যাবেন বিস্তারিত, অন্তত পুরো বই লেখা না হলেও ঘটনাক্রমগুলো লিখে রাখা হোক। কারণ আসলে আমরা দেখতে চাই কতজনের কত রকম ভার্সন আছে। খুবই ইন্টারেস্টিংলি, হি ইজ ভেরি ইয়াং, কিন্তু খুব চমৎকারভাবে জনাব আসিফ তার বক্তৃতায় বলছেন যে প্রত্যেকে তার জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের ইতিহাস লিখুন। ইয়াস, আমরা এটা চাই। আমি বলছি না জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খুবই মানে একেবারে অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক একটা ইতিহাস লিখেছেন। আমি অনেকদিন এই আলোচনা করেছি, নৈর্ব্যক্তিক ইতিহাস বলে আসলে কিছু নাই। পৃথিবীর প্রতিটা ইতিহাস সাবজেক্টিভ, প্রত্যেকটা ইতিহাস। কিন্তু যেটা হয়, যত দিক থেকে আমরা দেখতে পাই, যত দিক থেকে পাওয়া যায়, আর একটা জিনিস সাবজেক্টিভ, সেটা হচ্ছে ফ্যাক্টস অবজেক্টিভ। এই ঘটনাটা ঘটেছে, ও ওখানে গেছে, যায় নাই, আমরা ওখানে গেছি, যাইনি, আমরা ক্যান্টনমেন্টে যাইনি, গেছি, আমরা ওকে ফোন করেছিলাম, পাইনি, যেটা আসিফ মাহমুদ তার বইয়ে লিখেছেন। এগুলো কতগুলো ফ্যাক্টস আছে, ফ্যাক্টসগুলো অবজেক্টিভ হতে পারে। যদিও আমরা ইতিহাসে দেখি যে ঘোলাটে সময়গুলোর ফ্যাক্টসও অবজেক্টিভ অবস্থায় খুব বেশি পাওয়া যায় না, এটারও নানান রকম ফ্যাক্টসেরও ডিফারেন্ট বয়ান থাকে। সো আমি মনে করি অন্যরাও এই বইগুলো লিখবেন তাদের জায়গা থেকে। লিখলে আমরা আসলে ডিফারেন্ট ডাইমেনশনস পাবো। বিশেষ করে তার বইয়ের সেকেন্ড যে পার্টটা, সেখানে জনাব তারেক রহমানের সাথে তাদের একটা বৈঠকের উল্লেখ আছে। সেই বৈঠকে কী কথাবার্তা হয়েছে, এই যে এটা বৈঠক হয়েছে, এটা ফ্যাক্টস হতে পারে, কারণ ওর অনেকগুলো উইটনেস আছে। যিনি এটা অ্যারেঞ্জ করেছেন বলে বলা হচ্ছে, বা আরও যারা ছিলেন তাদের সবাই বলতে পারেন। এবং জনাব তারেক রহমানের সাথে হয়েছে, ফ্যাক্টস জানা গেল। কিন্তু কি কথা হয়েছে সেটা সজীব ভূঁইয়ার
যে ভার্সন আছে এই ভার্সনটা অনেকেই অলরেডি চ্যালেঞ্জ করেছেন যে না এই ভার্সনটা সঠিক না, যারা ওর মধ্যে আরও ছিলেন, কেউ অনেকে না, ওখানে অনেকে ছিলেন না। ঠিক একইভাবে আমরা জনাব তারেক রহমানের কাছ থেকেও নিশ্চয়ই জানতে চাইলে, আমি জানি না তিনি এটা নিয়ে কথা বলবেন কি না, জানতে চাইলেও জানা যেতে পারে। সো এভাবেই আসলে ইতিহাসের ফ্যাক্টস নিয়েও আসলে ডিবেট হয়। আর ট্রুথ যেটা আদতেই সাবজেক্টিভ, কারণ কেউ একজন কিছু একটা বলছে, আমরা এটা জানতে পারি 7ই মার্চ মুজিব কি বলেছেন, আমাদের সামনে টেক্সট আছে, কিন্তু তার মনে কি ছিল, ট্রুথ কি ছিল, সেটা নিয়ে আমরা এখনও ডিবেট করি। সো আমি খুবই ওয়েলকাম করি জনাব আসিফ মাহমুদ বইটা লিখেছেন, এবং আমি আহ্বান করি বিশেষ করে যারা এই ঘটনা প্রবাহের সাথে, জনাব নাহিদ ইসলাম ওখানে বক্তৃতা করেছেন, চমৎকার কথাবার্তা বলেছেন, তারও কথাবার্তা আছে, বক্তব্য আছে, তারাও ঘটনাক্রমগুলো নিয়ে লিখুক। যারা ওই সময়ে, ডক্টর আসিফ নজরুল খুবই ভাইটাল রোল প্লে করেছেন ওই সময়, তিনি তার ভার্সন লিখুন, এবং আমাদের মিলিটারি চিফ তারও উচিত হবে আসলে কতগুলো পয়েন্টস টুকে রাখা, অ্যাটলিস্ট উনি খুবই ব্যস্ত মানুষ, ওনাদের সবারই অনেক দায়িত্ব আছে, কিন্তু পয়েন্টসগুলো টুকে রাখুন তারা প্রত্যেকে, তারা আসলে ওই সময়টাতে ঘটনা প্রবাহটা কী ছিল। ফলে আমরা যখন অনেকগুলো ঘটনা প্রবাহ পড়ব, এগুলো আমরা এখন বুঝব, পরবর্তীর গবেষকরা, ইতিহাস তো আসলে নিস্পৃহ নিরাবেগ, আবেগ ছাড়া একাডেমিক ইতিহাস লেখা হয় অনেক অনেক পরে, 1.5 থেকে 2 প্রজন্ম পরে। তো এই ডকুমেন্টগুলো যদি এখন হয়ে থাকে, আমাদের পত্রপত্রিকা তো আছেই, কিন্তু এই যে ভেতরের কিছু কথা ওইটা তো পত্রিকায় থাকবে না। জনাব আসিফ মাহমুদ যেটা লিখেছেন, ঠিক এই জায়গাগুলোতে যারা যারা ছিলেন তারা তাদের ভার্সনগুলো বলুক, শোনা যাক, জানা যাক। আমি তো প্রায় দেখি ভুয়া সমন্বয়কদেরকে, যে সমন্বয়করা যে গেল বঙ্গভবনে প্রথম, তারা কারা, কীভাবে গেল, বিভিন্ন রকম ভার্সন শোনা যায়। তো যারা যারা আছেন, যারা যারা জড়িত আছেন, যেসব পলিটিশিয়ানরা এসব ঘটনার সাথে জড়িত ছিলেন, প্রত্যেকের উচিত হবে এই ব্যাপারে লিখে রাখা। আমি মনে করি সেটা খুবই চমৎকার ইস্যু হবে। আর আরেক ধরনের লেখা হতে পারে, সেটা হচ্ছে থিওরিটিক্যালি আমাদের এই মুভমেন্ট আসলে কি হলো, কেন হলো, এরপরে পরিস্থিতি কি হলো, কেন হলো, কি হলে কি হতে পারতো, এই ধরনের আরেক ধরনের বই আছে। আমি চাই যে সেরকম লেখা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, বাংলাদেশকে নিয়ে কথা বলছেন কিন্তু তুলসী গ্যাবার্ড, বাংলাদেশকে নিয়ে এবং বক্তব্য দিয়েছেন এই তুলসী গ্যাবার্ড, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।